আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর স্মার্ট টেকনোলজি। আজকে আমরা কথা বলবো আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং আমাদের আমদানি রপ্তানি বিষয়ে। আমরা বাংলাদেশে যে প্রতি বছর আমদানি করি এবং আমরা যা রপ্তানি করি তার মধ্যে বিস্তর একটা তফাৎ আছে। আমরা প্রতি বছর রপ্তানি করি 50 থেকে 52 বিলিয়ন ডলার, আমদানি করি তার চেয়ে অনেক বেশি। বাংলাদেশি যারা প্রবাসী আছেন তারা যে রেমিটেন্স পাঠান 23 থেকে 26 বিলিয়ন ডলার, আমাদের টোটাল রপ্তানি এবং আমাদের রেমিটেন্স এই দুটো মিলে আমাদের আমদানি মোটামুটি কাভার হয়। তো এক্ষেত্রে আমরা খুব টায় আছি সব সময়। 2-1 বছর আগে দেখলাম যে আমাদের আমদানির পরিমাণ হঠাৎ করে বেড়ে গেল এবং রপ্তানির পরিমাণ সে পরিমাণ বাড়েনি। তখন কিন্তু আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে কিন্তু বড় ধরনের একটি গ্যাপ তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু ডলারের প্রাইস ইনফ্লেশন এবং আমাদের সমস্ত কিছুর দাম কিন্তু বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের আমদানি রপ্তানির সমন্বয় এবং আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের সমন্বয় এবং পজিটিভ থাকাটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। একটা দেশের মূল ভিত্তি কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের উপর নির্ভর করে। এটা 3টা ভিত্তি হলো, একটা হচ্ছে রপ্তানি, রেমিটেন্স এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আপনারা রিসেন্টলি আমরা একটা কথা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমেরিকা রিসেন্টলি অনেক দেশের উপর কিন্তু ট্যারিফ বসিয়ে দিয়েছে। আমার খুব আসলে জিনিসটা যদিও হাস্যকর ব্যাপার অনেক সময় মনে হচ্ছে, বাট আমেরিকার মতো একটা দেশ বলে তার ইকোনমিতে যখন তার সর্দি লাগে তখন সারা পৃথিবীতে মানুষের সব দেশের জ্বর উঠে যায়। সো আমেরিকার ইকোনমি যদি ভালো না চলে তাহলে সারা পৃথিবীর ইকোনমি কিন্তু খারাপ হয়ে যায়। সেই আমেরিকা ঐকিক নিয়মের মতো একটি হাস্যকর বিষয়ে, হাস্যকর ফর্মুলাতে ফেলে সারা পৃথিবীতে ট্যারিফ বসিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা প্রতি বছর আমরা যা এক্সপোর্ট করি তার সিঙ্গেল বায়ার, বাংলাদেশের সিঙ্গেল বায়ার হিসেবে আমেরিকা কিন্তু সবচেয়ে বড়। 5 থেকে 6 বিলিয়ন ডলার প্লাস আমাদের থেকে তারা কিন্তু প্রোডাক্ট ইম্পোর্ট করে। আই মিন আমরা কিন্তু আমেরিকাতে এক্সপোর্ট করি। অন দি আদার হ্যান্ড আমরা কিন্তু আমেরিকা থেকে হয়তো বা সব সার্ভিস মিলিয়ে, প্রোডাক্ট সার্ভিস মিলিয়ে আমরা 1 বিলিয়ন প্লাস ইম্পোর্ট করি। এখানে কিন্তু আমাদের ট্রেড ডেফিসিট হচ্ছে আমেরিকার সাথে আমাদের প্রায়, মানে আমেরিকার জন্য ট্রেড ডেফিসিট, আমাদের জন্য ট্রেড সারপ্লাস। সো সেখানে প্রায় 4 বিলিয়নের মতো আমাদের একটি ডেফিসিট থাকে এবং গ্যাপ আছে। সেই হিসাবে বাংলাদেশের উপর কিন্তু আমেরিকা একটি বড় ধরনের ট্যারিফ কিন্তু বসিয়ে দিয়েছে। আমাদের মূল আর্নিংস এক্সপোর্টের এই মুহূর্তে গার্মেন্টস। এই ট্যারিফটা যেভাবেই বলুক না কেন, যে সারা পৃথিবীতে তো একই সময় একই সাথে কিন্তু সে ট্যারিফ বসিয়েছে, এমন কিছু দেশ বাদ আছে হয়তোবা যার কারণে বাংলাদেশ সরাসরি এক্সপোর্টে কিন্তু এফেক্টেড হবে। এখন আমাদের দরকার হচ্ছে এইটা নিয়ে তো আসলে আমরা দেন দরবার করে আমাদের জন্য তো তারা কিন্তু এক্সট্রা রুল তৈরি নাও করতে পারে, যেহেতু সারা পৃথিবীতে সার্বজনীনভাবে কিন্তু তারা ট্যারিফ যুদ্ধে নেমেছে। আমরা আগে দেখেছি যে সারা পৃথিবীতে গ্লোবালাইজেশন বলে একটা শব্দ ছিল, সেই শব্দটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই 2020-এর পরে এসে আমরা দেখছি যে সারা পৃথিবী ডিগ্লোবালাইজেশন হয়ে গেছে। প্রত্যেক দেশ কিন্তু কেন জানি স্বার্থপরের মতো চিন্তা করছে। সবার নিজস্ব কেন্দ্রিক, নিজস্ব ইকোনমি নিয়ে সবাই চিন্তা করছে, নিজেরা নিজেদের দেশ নিয়ে, গণ্ডি নিয়ে চিন্তা করছে। ছোট ছোট ব্লকে কিন্তু টোটাল যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেটার কিন্তু পলিসি আর কেউ খুব একটা আর মানছেন না। বিভিন্ন কারেন্সিতে সবাই ভাগ হওয়ার জন্য চিন্তা করছেন। কেউ ডলারের উপর কিন্তু কেউ যে ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। আবার ব্রিক্স নামে একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে, সেখানে তারা ব্রিক্স কারেন্সি করবে। আবার এদিকে চায়না কিন্তু তার ডিজিটাল ইউএন তৈরি করার চেষ্টা করছে। সারা পৃথিবীতে কিন্তু যে যার কারেন্সি এবং একটা অল্টারনেটিভ কারেন্সিতে কিন্তু ব্যবসা করার চেষ্টা করছে। এখন আমাদের দরকার হচ্ছে, আমাদের দেশ, একসময় বলা হতো যে সারা পৃথিবীতে যাই হোক বাংলাদেশের কিছু হচ্ছে না, বিকজ বাংলাদেশ শকওয়ে প্রুফ, আমাদের দেশ আয়রন ফিস্টে চলে। এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখেছি 2008-এও সারা পৃথিবীর সমস্ত দেশের যখন ইকোনমি একদম তলানিতে গিয়ে ঠেকলো, আমাদের কিন্তু খুব একটা এফেক্ট আসেনি। আমরা করোনার সময়ও দেখেছি যে আমরা খুব একটা বেশি এফেক্টেড ছিলাম না। আমরা যতটুকু ভয় পেয়েছি ততটুকু কিন্তু আমাদের এফেক্ট কিন্তু আসে নাই। কিন্তু আমাদের এখন কিন্তু সত্যি একটা চিন্তার বিষয়
যদি আমাদের রপ্তানি এখন কমে যায় অথবা এফেক্টেড হয়, যেটা হবে স্বাভাবিক, যেহেতু ট্যারিফ বসেছে, আমাদের দেশের পণ্যের দাম কিন্তু আমেরিকাতে বেড়ে যাচ্ছে। এমন কিছু দেশ থাকতে পারে যার পণ্যের দাম আমেরিকাতে বাড়বে না। এক্সাম্পল, মেক্সিকোর পণ্যের দাম হয়তো বা সেভাবে বাড়বে না, এবং আরও কয়েকটা দেশ থাকতে পারে, এবং যারা আমেরিকার সাথে আলোচনা করে তাদের ট্রেড ডেফিসিট কমিয়ে আনতে পারবে, তাদের সাথেও কিন্তু আমেরিকার এই ট্রেড ডেফিসিট যদি না থাকে তখন ট্যারিফও থাকবে না একটা পর্যায়ে গিয়ে। কিন্তু আমাদের আসলে ট্রেড ডেফিসিটটা আমেরিকার সাথে কমানো কিন্তু খুব বেশি সম্ভব না। আমেরিকা হচ্ছে যে হাই এন্ড প্রোডাক্ট এক্সপোর্ট করে এবং ম্যানুফ্যাকচার করে, তাদের প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু অন্যান্য দেশ যা ম্যানুফ্যাকচার করে তার তুলনায় বেশি, এবং বেশি কোয়ালিটি সম্পন্ন সম্ভবত, এবং অনেক সার্ভিসেস আছে যেগুলো হাই এন্ড জিনিস আমেরিকা তৈরি করে এবং এক্সপোর্ট করে। তো আমরা যেহেতু লো এন্ড বায়ার, আমাদের যেহেতু ইকোনমিক কন্ডিশন কিন্তু ছোট, সেই হিসেবে আমরা কিন্তু আমেরিকার সাথে এই ট্রেড ডেফিসিট হয়তোবা কখনোই কিন্তু আমরা মিট করতে নাও পারতে পারি, আমাদের চেষ্টা করতে হতে পারে। কিন্তু আমাদের অল্টারনেটিভ তো খুঁজতে হবে যে আমরা সারা পৃথিবীতে কোথায় আর এক্সপোর্ট করতে পারি। শুধুমাত্র কয়েকটি দেশে, আমেরিকা এবং ইউরোপ, এর বাইরেও কিন্তু পৃথিবী আছে। 4 কন্টিনেন্টে কিন্তু অনেক দেশ, কিন্তু অনেক ক্যাপেবল দেশ আছে যেখানে আমরা হয়তোবা কখনো এক্সপ্লোরই করিনি, আমরা হয়তোবা চিন্তাই করিনি যে এই দেশে আমরা এক্সপোর্ট করতে পারি। সেখানে কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা আমাদের এই রপ্তানির বাজার এবং কোথায় কোথায় আমরা আসলে এক্সপ্লোর করতে পারি, সেটা এখন সময় এসছে আমাদের নিজেদের চিন্তা করার খুব ভালোভাবে। এটা যদি আমরা এখনই এটার কাজে হাত না দিই তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের বড় ধরনের একটা বিপদের সম্ভাবনা আছে। পাশাপাশি আমাদের দেশে যেন ফরেন ইনভেস্টমেন্ট আসে, কারণ হচ্ছে যে আমরা যদি এক্সপোর্ট বাড়াতে চাই তাহলে আমাদের কোর কিছু প্রোডাক্ট থাকতে হবে। আমাদের আসলে সত্যিকারের অর্থে আমাদের কোর প্রোডাক্ট হচ্ছে আমাদের ম্যান পাওয়ার, এবং সেটা হচ্ছে আনস্কিল্ড ম্যান পাওয়ার, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের যে লেভেলের ম্যান পাওয়ার আছে, আমাদের এটা হচ্ছে কোর কম্পিটেন্সি, আমাদের কিন্তু আর কোনো কিন্তু র মেটেরিয়ালস নাই। তো আমাদের এই ম্যান পাওয়ারকে ইউজ করে যেই বিজনেস করা যাবে, আমাদের আসলে সেই বিজনেসের উপরেই কিন্তু আমাদের নজর দিতে হবে। সো আমাদের এমন কিছু বিজনেস আছে যেগুলোতে ইনভেস্ট করার ক্যাপাসিটি হয়তো বা বাংলাদেশের নাই, সেক্ষেত্রে আমাদের কাছে সহজ বুদ্ধি হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন কোম্পানি, যত বড় বড় কোম্পানি আছে তাদেরকে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য ইনভাইট করা, ট্যাক্স ফ্রি হিসেবে অথবা অনেক ফ্যাসিলিটি দিয়ে তারা যেন ব্যবসা করতে পারে, এখানে উৎপাদন করে তারা যেন বাইরে এক্সপোর্ট করতে পারে। আমাদের তখন লাভটা হচ্ছে যে আমাদের কর্মীরা সেখানে কাজ করবে, কাজ করে আমাদের ইকোনমিটা আমাদের সাবলীল থাকবে, আর ফরেন যারা ইনভেস্টর আছে তারাও কম দামে আসলে এখানে প্রোডাক্ট উৎপাদন করলো এবং বিক্রি করলো। কিন্তু অনেক প্রবলেম আছে। সে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি, আমাদের কিন্তু এটা ডিক্লাইনের দিকে, প্রতি বছর কিন্তু ঋণাত্মক, এবং যদি আমাদের এখানে ইনভেস্টমেন্ট হয় টোটাল মানে ইনভেস্টমেন্ট ডাবল ডিজিটে, আমরা কখনো কিন্তু এটার গ্রোথ আমরা নিতে পারিনি, যেটা আমাদের জন্য আসলে দুঃখজনক। আমরা কিন্তু এটার প্রতি আরও বেশি নজর দেওয়া উচিত। ফরেন ইনভেস্টমেন্ট কেন আসবে? আমরা কোনো কিছু আবিষ্কার না করলাম, যেই দেশে ফরেন ইনভেস্টমেন্ট বাড়ছে আমরা অন্তত তাদের দেখে আমরা একটু শিখি না যে কি করে তারা ফরেন ইনভেস্টমেন্ট নিচ্ছে, আমরা সিমিলার কিছু অফার করি, অথবা আমরা এক্সট্রা কিছু জিনিস তৈরি করি যার কারণে আমাদের এখানে তারা এসে আরও কমফোর্টেবল হয়। আমাদের এখানে ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টররা কি চায়? তারা একটাই জিনিস চাওয়া, স্মুথলি সে যেন কোম্পানি ওপেন করতে পারে, সে যেন ওয়ান স্টপ সার্ভিসে সে যেন তার সমস্ত লাইসেন্সগুলো পেতে পারে 1 সপ্তাহের মধ্যে, সে যেন ফ্রিলি জমিটাও পেতে পারে অথবা কিনতে পারে, এবং সেখানে ফ্যাক্টরি করে সমস্ত যেসব আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো যেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হয়, এবং তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অথবা অন্যান্য দেশ যে রুলসগুলো একেবারে সহজ করে দিয়েছে তাদের জন্য, সেই রুলসে যেন তারা কাজ করতে পারে। আমাদের তো একটাই দরকার, তারা ফ্যাক্টরি করবে, আমাদের লোকজন সেখানে কাজ করবে, এবং আর্নিংসের একটা পোর্শন এক সময় এসে আমরা ট্যাক্স হিসেবে পাবো। এটা একদম ডাইরেক্ট হিসাব। কিন্তু সেখানে যদি তারা ইনভেস্টমেন্ট করে, অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়ার্কারদের আন্দোলন হয় এবং অনেক প্রবলেম হয়, এবং আমরা তাদের প্রফিট রিপ্যাট্রিয়েশনের জন্য আমরা যদি ঠিকমতো আমরা সেটাকে এনশিওর করতে না পারি, তারা যদি ক্যাপিটাল ব্যাক নেওয়ার ব্যাপারে রেগুলেশন যদি আমরা কারেক্ট না করতে পারি, ইজি না করতে পারি, তাহলে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট কখনোই আসবে না। ইনভেস্টর চায় তার প্রফিট হোক না হোক, সে যেন তার ক্যাপিটালটা সুন্দর করে যখন সে চিন্তা করবে তার পরের দিন সে যেন বাড়িতে নিয়ে যেতে পারে সমস্ত দায় দেনা শোধ করে।
আমরা আমাদের দেশটাকে এই ফরেন ইনভেস্টমেন্টের একটা অভয়ারণ্য আসলে করা উচিত, যে করেই হোক, এবং যে সাইডে হোক সেখানে স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ জোন হিসেবে তৈরি করা হোক। সেগুলোকে তৈরি করে আমাদের আসলে অনেক জায়গা পড়ে আছে, অনেক জায়গা আনইউটিলাইজড আছে, এবং আসলে আমাদের এটা দরকার। যে করেই হোক আমাদের এই জায়গাতে আমাদের এমফাসিস করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের দেশ, এই ইকোনমি কিন্তু আমরা বাঁচাতে পারবো না। আমাদের সময় শেষ হয়ে যায়নি, আমাদের সময় কিন্তু শুরু হয়েছে, এবং এখন আমাদের এলডিসি থেকে উত্তরণের একটা সময় কিন্তু আমাদের সামনে বেঁধে দিয়েছে। এর মধ্যেই যদি আমরা আমাদের ক্যাপাসিটি বিল্ড করতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। আমি আশা করব আমাদের দেশের সকলে মিলে দলমত নির্বিশেষে যে যেখান থেকে পারুক, যেভাবে পারুক, আমাদের যারা সরকারে আছে এবং সরকারের বাইরে আছে সকলে মিলে ফরেন ইনভেস্টমেন্টকে আমরা কি করে অ্যাট্রাক্ট করতে হয় সেটার জন্য আমরা জোরেশোরে একটু কাজ করি, এবং আমরা আমাদের যে প্রোডাক্ট বর্তমানে আছে সেটাকে কী করে এক্সপোর্ট বাড়ানো যায়, নতুন নতুন বাজার খোঁজা, সেগুলো আমরা করতে পারি। আমি যেহেতু 4 কন্টিনেন্টে ঘোরার আমার সুযোগ হয়েছে, আমি দেখেছি যে প্রতি কন্টিনেন্টে আসলে বড় বড় উন্নত অনেক দেশ আছে। কোনো দেশে না গেলে কিন্তু বোঝা যায় না। ইভেন আফ্রিকাতেও এমন কিছু দেশ আছে যেগুলো ইউরোপিয়ান দেশকেও হার মানাচ্ছে। তো আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু যেতে হবে। আমি যত কন্টিনেন্টে গিয়েছি আমি দেখেছি যে ইন্ডিয়ানদের কিন্তু দৌরাত্ম্য, ইন্ডিয়ান কমিউনিটি কিন্তু সেখানে ব্যবসা করছে। ওয়েদার বাংলাদেশি কমিউনিটি কিন্তু সেখানে ভিজিবল কোনো বিজনেস করছে না, করলেও খুব ছোটোখাটো বিজনেস করছে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে অনেক ক্ষেত্রে আমাদেরকে কিন্তু পিছিয়ে পড়তে হয় এফডিআইয়ের ক্ষেত্রে, বাংলাদেশে সব মিলিয়ে প্রায় 1000 খানেক কিন্তু এমএনসি কোম্পানি কাজ করে, ফরেন কোম্পানি, বিদেশি কোম্পানি, বড় বড় কোম্পানি 1000 কোম্পানি কাজ করে এবং ইনভেস্টমেন্ট করেছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলেও সত্যি, এই কোম্পানিগুলো যখন ইনভেস্টমেন্ট করতে আসে সেই ইনভেস্টমেন্টের পরপরই তার পার্টনারশিপ, প্রফিট এবং অন্যান্য জিনিস নিয়ে এই কোম্পানিগুলো প্রায় কয়েক হাজার মামলা কিন্তু বাংলাদেশে ফেস করছে। ফরেন কোম্পানি এফডিআইয়ের ক্ষেত্রে আর যাই করুক, তারা কিন্তু ক্যাপিটাল নিয়ে এসে কেউ কোনো দিন কিন্তু মামলা ফেস করতে চাইবে না। আমরা যদি নিজেদেরকে চিন্তা করি যে আমরা অন্য দেশে গিয়ে আমরা ইনভেস্ট করব এবং সেখানে ওখানকার লোকাল লোক আমাদেরকে একটা মামলা ঠুকে দিবে, আমরা জীবনেও যাব না সেখানে। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের এই জায়গাটাতে যদি আসলে এইটা যদি সংখ্যাটা বাড়ে অথবা এটাকে যদি আমরা সলভ না করতে পারি এবং নতুন ইনভেস্টররা যদি শুনে যে এই ধরনের প্র্যাকটিস আমাদের দেশে শুরু হয়েছে অথবা হয়েছিল বা আছে, তাহলে কিন্তু এফডিআইয়ের ক্ষেত্রে তারা 10 বার চিন্তা করবে বাংলাদেশে আসার ক্ষেত্রে। আমার কাছে মনে হয় এই পার্টনারশিপের অ্যাগ্রিমেন্টগুলো ভেটেড এবং স্ট্যান্ডার্ড ফরম্যাটে হওয়া উচিত, এবং সেগুলোর আরবিট্রেশনগুলো যদি হয় কখনো ইমিডিয়েটলি সলভ করা উচিত, এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে ফরেন কোম্পানি যারা আসবে তাদেরকে কিন্তু সেই দিক থেকে তারা যেন সঠিক বিচারটা পায় সেটার ব্যাপারে দ্রুততার সাথে এটা নিশ্চিত করতে হবে, সো দ্যাট মানুষের কনফিডেন্স যখন বাড়বে তখন কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে কেউ কিন্তু ভয় পাবে না। আমার কাছে মনে হয় এই জিনিসটা আমাদের অত্যন্ত কেয়ারফুলি কিন্তু হ্যান্ডেল করা উচিত। আমি আশা করব আমরা সকলের সমন্বিত প্রচেষ্টায় এটাকে শুধরাতে পারবো। সর্বোপরি আসলে আমাদেরকে সারসংক্ষেপ হিসেবে যদি আমরা বলতে যাই, তাহলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট যেন দিন দিন পজিটিভের দিকের থেকে পজিটিভে থাকে এবং এটার পার্সেন্টেজ যেন বাড়ে, সেটার প্রতি আমাদেরকে কিন্তু খুব ভালো করে নজর দিতে হবে। আমাদেরকে আমাদের রপ্তানি বহুমুখীকরণ, বিদেশে কাজ করে তাদের স্কিল ডেভেলপ করে তাদের পার ম্যান পাওয়ার ইয়েল্ড হিসাবে আমাদের ইনকাম লেভেল বাড়ানো, এবং আমাদের দেশে যেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিশ্চিন্তভাবে আসতে পারে, তাদের জন্য সব কিছু সহজীকরণ করে আমাদেরকে টোটাল একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে, সো দ্যাট আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে কখনো যেন হিট না আসে। তাহলেই একমাত্র আমাদের দেশের ইকোনমিটা স্বাবলম্বী হিসেবে আমরা তৈরি হতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সকলে মিলে আমাদের সোনার বাংলা গড়ে তুলি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।